আমাদের চিকিৎসক কে জানেন? মরণ। তাকে কলও দিচ্ছি রোজ, কিন্তু আসছেন কই? নমস্কার, আমি স্নিগ্ধা, সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের শোনাবো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি সামাজিক গল্প, আর এক দিক। আসুন শুরু করি গল্পটি। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কী ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেরি না করে শুরু করি আর এক দিক। রক্তটা কীরকম দেখলেন ডাক্তারবাবু? ভালো নয়, হিমোগ্লোবিন বড্ড কম, আরবিসি ডাব্লিউবিসিও কম। ও, তাহলে কি করব? কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, দুটো খাবার আর একটা ইঞ্জেকশনের। রক্ত পরীক্ষার জন্য কত দিতে হবে? আপনার কাছে কিছু নেব না, ইঞ্জেকশনটা কিনে আনুন, আমি দিয়ে দেব, ফি লাগবে না। রক্তে কী দোষ বললেন? ঠিক বুঝতে পারলাম না ডাক্তারবাবু। রক্তটা পাতলা হয়ে গেছে আর কি। এই যেসব জিনিস যে পরিমাণে থাকা উচিত তা নেই। ও, তাই নাকি? রক্ত পাতলা হয়ে যাবার কারণ কি ডাক্তারবাবু? অনেক কারণই থাকতে পারে, এক কথায় বলা যায় কি চট করে? এখন যা বললুম তাই করুন আগে। আমার বুক ধড়ফড়টা কি ওই জন্যই তাহলে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। অতুলবাবু তার কঠোরগত চোখের দৃষ্টি আমার মুখের ওপর খানিকক্ষণ নিবদ্ধ করলেন, তারপর বললেন, ওষুধগুলোর দাম কীরকম পড়বে বলতে পারেন ডাক্তারবাবু? ঠিক বলতে পারবো না, আমার তো ওষুধের দোকান নেই, দেখুন না খোঁজ করে। আচ্ছা, থ্যাংক ইউ বলে অতুলবাবু চলে গেলেন। অতুল রায় আমাদেরই পাড়ার লোক, বয়স হয়েছে, কিছুদিন পরেই রিটায়ার করবেন। ছেলে মেয়ে অনেকগুলি। বড় ছেলেটির বয়স 18 বছর, তার উপর দুইবার ম্যাট্রিক ফেল করেছে। অতুলবাবু বলেন, ছেলের দোষ নেই মশাই, স্কুলে আজকাল পড়াশোনা কিচ্ছু হয় না। প্রত্যেকটি মাস্টার টিউশনি করে বেড়ায়, আর স্কুলে এসে ঘুম মারে। তার উপর পড়ানো হয় হিন্দিতে, ওরা অর্ধেক বুঝতেই পারে না। তাছাড়া বাঙালি ছেলে বলে প্রত্যেক বিহারি মাস্টারের বিশদদৃষ্টি তার উপর, সুযোগ পেলেই কম নম্বর দিয়ে দেয়। যে দু একজন বাঙালি মাস্টার আছেন তারা ভরসা করে বাঙালি ছেলেদের দিকে ভালো করে নজর দিতেই পারেন না, পাছে বিহারি মনিবরা চটে যান। এই অবস্থায় ছেলে কখনো পাস করতে পারে আপনিই বলুন? ম্যাট্রিক ক্লাস পর্যন্ত যে উঠতে পেরেছে এই যথেষ্ট। তারপর একটু থেমে অতুলবাবু আবার বললেন, সিংজিকে তেল দিচ্ছি রোজ, তিনি ভরসা দিয়েছেন ম্যাট্রিক পাশ করলেই তার অফিসে ঢুকিয়ে নেবেন। কিন্তু তিনি যা করতে বলেছেন তা করব কিনা এখনো ঠিক করে উঠতে পারিনি। কেন, তিনি কি করতে বলেছেন? বলেছেন, আপনার ছেলের নাম বদলে দিন এফিডেভিট করে, কানন কুমার বদলে খোবলাল করে দিন। রায় উপাধিটা ঠিকই আছে, অনেক বিহারি ভূঁইয়াদের উপাধির রায় হয়ে থাকে, কায়স্থ রায়ও নাকি আছে। সিংজি বলেছেন, বাঙালি নাম দেখলে উপর থেকে কেটে দেবে। কি করব তাই ভাবছি। ও ঠাকুমা অনেক শখ করে নামটা রেখেছিলেন জানেন তো। অতুলবাবুর প্রথম কন্যা সন্তান, ডাকনাম রিনি। তার দূর সম্পর্কের এক মাসি শান্তিনিকেতনে পড়তেন। তিনি রবীন্দ্রসঙ্গীতের নির্ভুল সুর এবং নানা রকম নাচের নিখুঁত মুদ্রা, পদবিন্যাস প্রভৃতি আয়ত্ত করেছিলেন। তিনি অসুস্থ হয়ে বায়ু পরিবর্তনের জন্যে অতুলবাবুর বাড়িতে কিছুদিনের জন্য এসেছিলেনও। সেই সময় রিনি নাচ গান তার নিকট দীক্ষা নিয়েছিল, ভাগ্যিস নিয়েছিল। তাই সে এখন মাসে 75 টাকা রোজগার করে বৃদ্ধ বাবার সংসার ভার লাঘব করতে পারে। তার মাসি তাকে যা শিখিয়ে দিয়েছেন তার চর্চা সে ছাড়েনি। নানা কৌশলে অনেককে খোসামত করে এখন বেশ নৃত্যগীত পটুইশি হয়ে উঠেছে। বর্তমান ম্যাজিস্ট্রেট সাহেব তাকে নেক নজরে দেখেছেন এবং তারই সুপারিশের জোরে স্থানীয় বালিকা বিদ্যালয়ে সে নাচ গানের শিক্ষয়িত্রী হয়ে বহাল হয়েছে।
ম্যাজিস্ট্রেট সাহেবের নেক নজর যাতে আরও কৃপা কোমল হয় সেজন্য তাকে সপ্তাহে 2 দিন করে ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোয় গিয়ে হাজিরা দিতে হয়। অতুলবাবু নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসেন। তার অন্যান্য ছেলে মেয়েদের কেউই তেমন সুস্থ নয়, নানা রকম ব্যাধি লেগেই আছে। আমি পাড়ার ডাক্তার, বিনা পয়সাতেই দেখে দিই। তবু মাঝে মাঝে খবর পাই তিনি আমার ওষুধ না খেয়ে হোমিওপ্যাথি করছেন। তার নিজেরই একটি ছোট্ট হোমিওপ্যাথি বাক্স আছে, 2-1খানা হোমিওপ্যাথি চিকিৎসার বাংলা বইও আছে। অনেক সময় নিজেই চিকিৎসা চালান। নিজের বুক ধড়ফড়ানির চিকিৎসা নিজেই করছিলেন, কিন্তু হালে পানি না পেয়ে আমার কাছে এসেছেন। বিকেলবেলা অতুলবাবু আবার দেখা দিলেন এবং বললেন, আপনি যে প্রেসক্রিপশন লিখে দিয়েছেন তার দাম কত জানেন? 2 শিশি ট্যাবলেটের দাম 9.5 টাকা। আর ইঞ্জেকশনের দাম প্রতিটি অ্যাম্পিউল 2.5 টাকা। আপনি 6টা ইঞ্জেকশন দিতে চাইছেন, তার মানে 15 টাকা। 15 আর 9.5, 24.5 টাকা। 7 দিনে শেষ হয়ে যাবে। এ চিকিৎসা করা কি আমাদের পক্ষে সম্ভব? অতুলবাবু তার কঠোরগত দৃষ্টি আমার মুখের উপর নিবদ্ধ করে দাঁড়িয়ে রইলেন। কি বলবো ভেবে পেলাম না। যার ওষুধ কিনবারই সামর্থ্য নেই, তার চিকিৎসা করব কেমন করে? তাই আমি বললাম, হাসপাতালে চেষ্টা করে দেখুন না, যদি পান। কোথায় আছেন আপনি স্যার? হাসপাতাল গরিবদের জন্য নয়, হোমরা চোমরা অফিসারদের জন্য। ভালো ভালো দামি ওষুধ বিনা পয়সায় উনারাই পান। গরিবদের কাছে ঘুষ চাওয়া হয়। বিনা পয়সায় কিছু হয় না ওখানে। কোনখানেই বা হয়? ওই যে গভর্নমেন্ট পোলট্রি খুলেছে, ওর একটি ডিম কি একটি মুরগি বাইরের লোকের পাওয়ার উপায় আছে? সব ওই অফিসারদের পেটেই যাচ্ছে। অতুলবাবু যখন কথা বলেন তখন একটানা খানিকটা কথা বলেই যান, তারপর হঠাৎ থেমে নির্নিমেষে মুখের দিকে চেয়ে থাকেন। তাই করলেন। আমি বললাম, তাহলে খাওয়াটা একটু ভালো করুন, যেমন একটু দুধ, একটু মাছ, এসব খান। খাওয়া? বাজারে চুনো মাছের সের কত করে জানেন? পাকা মাছের দিকে চেয়ে তাকাও আমাদের সম্ভব নয়। দুধ টাকায় 5 পো, মাংস 2.5 টাকা 3 টাকা সের, আলু 11 আনা, পটল 8 আনা, ধুঁদুল 8 আনা। সেদিন একটা ছোট্ট লাউ কিনতে গেলুম মশাই, দাম বললে 8 আনা। ফেলে দিয়ে ছুটে পালিয়ে এলুম। খাওয়া ভালো করব কি করে বলুন তো? কন্ট্রোল দোকানগুলোতে গমও আজকাল পাওয়া যাচ্ছে না, সবই ব্ল্যাক মার্কেট। অথচ রোজই একটা করে মিনিস্টার এরোপ্লেনে উড়ে এসে বক্তৃতা মেরে যাচ্ছে। আমাদের চিকিৎসককে জানেন? মরণ। তাকে কলও দিচ্ছি রোজ, কিন্তু আসছেন কই? আবার তিনি তার কঠোরগত চোখের দৃষ্টি আমার মুখের ওপর খানিকক্ষণ নিবদ্ধ করে বললেন, আচ্ছা চললুম, থ্যাংক ইউ। থ্যাংক ইউটা দিতে তিনি কখনোই ভুলতেন না। দিন 7 পরে একটি নতুন সমস্যায় জড়িত হয়ে পড়লাম, ভাষাগত সমস্যা। বিহার বিশ্ববিদ্যালয় নোটিশ জারি করেছেন, এইবার সকলকে হিন্দি মাধ্যমেই পরীক্ষা দিতে হবে, মাতৃভাষা চলবে না। রক্ত গরম হয়ে উঠল। এ তো সংবিধান বিরোধী কাণ্ড। এই তো সেদিনই রাজেন্দ্র প্রসাদ হায়দ্রাবাদে বলেছিলেন যে জোর করে কারো উপর হিন্দি চাপানো যাবে না, অথচ তারই নিজের প্রদেশেই তার কথার অমান্য করা হচ্ছে। কিছুতেই এ সহ্য করা যাবে না। তাই দরখাস্ত লিখতে বসলাম। তারপর একটি হুজুগে ছোকরাকে ধরে বললাম, বাঙালিদের বাড়ি বাড়ি গিয়ে সই করিয়ে নিয়ে এসো, তারপর মুসলমানদের বাড়ি যেতে হবে। এই খাতাটাও নাও, কিছু কিছু চাঁদাও আদায় করো। ছোকরাটি বলল, আচ্ছা, কিন্তু বলে কুঞ্চিত মুখে দাঁড়িয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, দাঁড়িয়ে রইলে কেন? সে বলল, আমার সাইকেলের পেছনের চাকাটা একটু জখম হয়েছে, ভাবছি হেঁটে যেতে পারবো কি। আমি বললাম, পেছনের চাকা সারিয়ে নাও এক্ষুনি। যুবকটি আরও কুণ্ঠিত হলো।
তারপর মাথা চুলকে বলল, হাতে এখন পয়সা নেই ডাক্তারবাবু, 4-5 টাকা লেগে যাবে। মাথায় আমার রক চড়ে গেছিল। আমি বললাম, তুমি সারিয়ে নাও, যা লাগে আমিই দেব। যুবক দরখাস্ত নিয়ে সহজ-ছায়ে চলে গেল। সে চলে যাবার একটু পরেই অতুলবাবুর গলা শোনা গেল, ডাক্তারবাবু এই দেখুন। দেখলাম তিনি রাস্তায় দাঁড়িয়ে বাজারের থলেটি আমাকে তুলে দেখাচ্ছেন। থলের ভেতর থেকে একগোছা লাল শাকের পাতা দেখা যাচ্ছে। কি দেখাতে চাইছেন তা ঠিক বুঝতে পারলাম না, তাই জিজ্ঞাসা করলাম, কি দেখাচ্ছেন বলুন তো? আসুন না, ভেতরে আসুন। অতুলবাবু রাস্তা পার হয়ে আমার ক্লিনিকে ঢুকলেন। তারপরে বললেন, লাল শাক মশাই, জিতেনবাবু বলেছেন এ খেলেও নাকি হিমোগ্লোবিন বাড়ে, এও 4 আনা সের। অতুলবাবু চলে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আমি বললুম, শুনুন, একটা দরখাস্ত পাঠিয়েছি, সই করে দেবেন তাতে, আর পারেন তো কিছু চাঁদাও দেবেন। তিনি বললেন, কি ব্যাপার বলুন তো? আমি বললাম, দেখবেন দরখাস্ততে সমস্ত কিছু লেখা রয়েছে। দিন দিনেক পরে অতুলবাবু পুনরায় দেখা দিলেন। বললেন, আপনার দরখাস্তে সই করিনি ডাক্তারবাবু। আমাদের মাতৃভাষার ওপর যা নির্যাতন হচ্ছে তা আমি জানি, কিন্তু সই করতে পারলাম না। উপরওয়ালাকে চটাবার সাহস নেই। সিংজি ঘোর হিন্দিওয়ালা, ওর সুনজরে থাকলে রিটায়ার করবার পরও এক্সটেনশনটাও পেয়ে যেতে পারি। এসব দরখাস্তে সই করলে আমার আখের মাটি হয়ে যাবে। আপনার বাংলাদেশ আর বাংলা ভাষা আমাকে খেতে দেবে না পড়তে দেবে বলুন? কোন বাঙালি কোন বাঙালিকে সাহায্য করবে? কেউ করে না, কেউ করবেও না। সুতরাং যারা আমাকে খেতে পড়তে দিচ্ছে তাদের মন রেখে চলতে হবে বই কি। আগে ইংরেজদের সেলাম করতুম, এখন এদের করি। বাঁচতে হবে তো আগে, তারপর ভাষা। তারপর তিনি কোমরের গোছ থেকে একটি সিকি বাহির করে বললেন, আমার সাধ্যমতো চাঁদা আমি কিছু দিচ্ছি, কিন্তু দেখবেন আমার নামটা যেন খাতায় লিখবেন না। যদি কিছু লিখতে চান XYZ কিছু একটা লিখে দেবেন, কিন্তু আমার নাম লিখবেন না। সিকিটি টেবিলের ওপর রেখে অতুলবাবু তার কঠোরগত চোখের দৃষ্টি আমার উপর খানিকক্ষণ নিবদ্ধ করে রাখলেন। তারপর বললেন, আচ্ছা চললুম। যাই হোক, আপনি যে এসব করছেন এটা খুবই ভালো কথা, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। অতুলবাবু চলে গেলেন। বাংলার বাহিরে যেসব নিম্ন মধ্যবিত্ত চাকুরে বাঙালি বাস করেন তাদের জীবন সমস্যার আর একটা দিক সহসা যেন দেখতে পেলাম। দমে গেলাম একটু ঠিকই, সই করেননি বলে অতুলবাবুর উপর রাগ করে কিন্তু থাকতে পারলাম না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আসবো অন্য একটি গল্প শোনাতে। ভালো থাকবেন।